কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে চীনে যাওয়ার আগেই জাপান যাওয়ার প্রয়োজনীয়তা কি? জিওপলিটিক্সে না কোনো কিছু এমনি এমনি হয় না, সব কিছুর জন্য কোনো না কোনো কারণ থাকে। এক্ষেত্রে ভারতের কাঁটা বেশ কয়েক জায়গায়। প্রথমত, এশিয়ার অন্যতম সদস্য রাষ্ট্র হলো পাকিস্তান। Economically with China now getting much better. They have to give us magnets. If they don't give us magnets, then we have to charge them 200% tariff or something, you know. ভারত এক অদ্ভুত জিওপলিটিক্সের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। মিত্র হয়ে যাচ্ছে, শত্রু মিত্রের মতো আচরণ করছে। কখন যে কি হচ্ছে, কে কার পক্ষ নেবে, এটা বোঝাই যাচ্ছে না। এখানে শুধু একটাই কাজ, নিজের কাজটি যথাযথভাবে করে যাওয়া, এবং ভারত সেটাই করছে। ভারতের প্রধানমন্ত্রী 4 দিনের জন্য জাপান এবং চীন সফরে যাচ্ছে, কিন্তু হঠাৎ জাপান ঘুরে চীন যাওয়ার কি প্রয়োজন ছিল? এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। নরেন্দ্র মোদী জাপান গেলেন সদ্য গত বছরই দায়িত্ব গ্রহণকারী মিস্টার ইশিবার সঙ্গে দেখা করতে। মিস্টার মোদীর এই সফরে G7 এবং কোয়াডের মতো অনেক কিছু নিয়েই আলোচনা হবে। বিদেশ সচিব মিস্টার মিস্ত্রি বললেন, সম্পর্কের ক্ষেত্রে ভারত আরও স্থিতিস্থাপকতা তৈরি করতে এবং উদীয়মান সুযোগ ও চ্যালেঞ্জের মোকাবিলা করতে কয়েকটি নতুন উদ্যোগ চালু করার এটাই একটা সুযোগ। দুই নেতা একসঙ্গে টোকিওর বাইরেও নাকি ভ্রমণ করবেন। মোদি এবং ইশিবা তোহোকু শিনকানসেন নিউক্লিয়ার প্ল্যান্ট পরিদর্শন করবেন, ফলে নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়েও কিছু কথাবার্তা এগোচ্ছে। তার মানে মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল বা বুলেট ট্রেন প্রকল্পের জন্য ভারতে জাপানি E10 কোচ চালু করার বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন। উভয় পক্ষ অর্থনৈতিক নিরাপত্তা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সহযোগিতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বেশ কয়েকটি নথি স্বাক্ষর করবে, এবং মহাকাশ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনায় একটা নতুন মাত্রা পাবে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের ওপর কাজ করার এবং প্রচারের জন্য কোয়াড প্রকৃতপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন গোষ্ঠীর জন্য স্বাস্থ্য, প্রযুক্তি এইসব নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে, এবং সেটা তারা করবেন, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে চীনে যাওয়ার আগেই জাপান যাওয়ার প্রয়োজনীয়তা কি? জিওপলিটিক্সে না কোনো কিছু এমনি এমনি হয় না, সব কিছুর জন্য কোনো না কোনো কারণ থাকে। চীন আর জাপানের মধ্যে চিরশত্রুতা, এবং এই শত্রুতা বেশ কয়েকশো বছরের পুরনো শত্রুতা। ভারত চীনে SCO মিটিং জয়েন করতে যাচ্ছে, কিন্তু সেখানে তার অনেকগুলি কাঁটা আছে। সে কাঁটাগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। তবে সেই কাঁটাগুলি যাতে বেশি নড়াচড়া না করতে পারে, তারই একটা প্রসেস জাপান হয়ে চীনে যাওয়া। চীনকে একটা স্বাভাবিক প্রেশারের মধ্যে ফেলে রাখা হলো যে আমি অলরেডি জাপানের সঙ্গে কথা বলে তবে এখানে এসেছি। তবে এবারে চীন নরেন্দ্র মোদীকে দারুণভাবে অভ্যর্থনা জানাবে, কারণ সদ্য নতুন ভাব হয়েছে ভারতের সঙ্গে, ওই শত্রু মিত্রের মতো। 7 বছর পর ফের চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ড্রাগনভূমির বন্দর শহর তিয়ানজেনে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে তিনি যোগ দেবেন। তাকে মেগা অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বেজিং। মার্কিন শুল্ক যুদ্ধের আবহে একে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট বৈঠকে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। SCO বৈঠকে প্রায় 20 জনেরও বেশি রাষ্ট্রপ্রধানের আসার কথা। তাদের মধ্যে মাত্র দুজনকে ব্যক্তিগতভাবে বিমানবন্দরে স্বাগত জানাবেন স্বয়ং প্রেসিডেন্ট শি জিনপিং। তারা হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারে এশীয় সম্মেলনকে মার্কিন বিরোধী শক্তিশালী জোট হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন শি জিনপিং। সেই লক্ষ্যে রাশিয়া, ভারত এবং ইরানকে আলাদা গুরুত্ব দিচ্ছে তার প্রশাসন। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ হতে পারে। যেভাবে মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে মোদী রুখে দাঁড়িয়েছেন, তাতে সীমান্ত সংঘাত মেটাতে দর কষাকষির ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধাজনক অবস্থা থেকে শুরু করবেন, কারণ ইতিমধ্যেই তার ভূয়সী প্রশংসা করেছে জার্মানি ও ফ্রান্স।
শুধু তাই নয়, এই বছরই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন মানে এটি কোনো পার্টিকুলার দেশ নয়, ইউরোপের ব্রিটেন বাদ দিয়ে বাকি সমস্ত দেশের সঙ্গেই এই মুক্ত বাণিজ্য চুক্তি হতে পারে ভারতের। এবারের এশীয় বৈঠকে রুশ, ভারত, চীন একটি ত্রিশক্তি বা রাশিয়া, ইন্ডিয়া, চায়না ট্রয়িকার পুনরুজ্জীবনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মোদি ও শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠককে কেন্দ্র করে সবাই বেশ উৎসাহিত। সীমান্ত সংঘাত মেটাতে দু তরফে একাধিক সমঝোতা হওয়ার ব্যাপারে আমরা সবাই আশাবাদী। রাশিয়ার বক্তব্য, চীন ও ভারতের সঙ্গে খুব দ্রুত ত্রিপাক্ষিক আলোচনা শুরু করব আমরা। সীমান্তে সৈন্য প্রত্যাহার, বাণিজ্য এবং ভিসা নীতিকে শিথিল করার ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে পারেন মোদি ও জিনপিং। আর এই ব্যাপারে মূল মধ্যস্থতাকারী ভূমিকা পালন করবে রাশিয়া। এক্ষেত্রে ভারতের কাঁটা বেশ কয়েক জায়গায়। প্রথমত, এশিয়ার অন্যতম সদস্য রাষ্ট্র হলো পাকিস্তান। এবারের এশিয়ার বৈঠকে যোগ দিয়ে প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে পারে বেজিং। সংশ্লিষ্ট প্রকল্পটিতে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর বা পিওজেকের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। এই নিয়ে প্রবল আপত্তি রয়েছে নয়াদিল্লি। গত জুনে এশীয় ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যৌথ বিবৃতি গ্রহণে তীব্র আপত্তি জানায় ভারত। কারণ সেখানে এবছরের 22শে এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় পর্যটক সহ 26 জনের মৃত্যুর কোনো উল্লেখ ছিল না। সামরিক ও আর্থিক দিক থেকে চীন ও পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গভীর। দ্বিতীয়, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর নতুন রেল প্রকল্পের কাজ করতে চলেছে চীন। এর মাধ্যমে জিনজিয়াং এর সঙ্গে তিব্বতের লাসাকে জুড়তে চাইছে বেজিং। প্রস্তাবিত রেল লাইনটির আকসাই চীনের মধ্যে দিয়ে যাওয়ার কথা রয়েছে। কৌশলগত কারণে এই রেলপথ সম্প্রসারণের কাজ করতে চাইছে চীন। এর ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দ্রুত সেনা মোতায়েন করা চায়নার পক্ষে অনেকটাই সহজ হয়ে যাবে। বিষয়টিতে কড়া নজর রেখেছে নয়াদিল্লি। মোদি জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠকে এই ইস্যুতে আলোচনা হলে সেটার ফলাফল কোন দিকে যাবে সেটা বোঝা খুব কষ্টের হবে, কারণ দুপক্ষই নিজের জায়গায় অটল থাকার ব্যক্তি। তৃতীয়ত, ইরান ইসরায়েলের সংঘাতপূর্ণ সম্পর্ক। এশীয় সদস্য রাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল। পারস্য উপসাগরের কোলের রাজধানী তেহরানকে নিশানা করে ইহুদি বায়ুসেনা। পাল্টা তেল আবিব ও হাইফা সহ ইসরায়েলের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আবার ইরানের সাথে তেল ও গ্যাস নিয়ে ডিল আছে ভারতের, যাতে তেলের অভাব না পড়ে সেই জন্য ভারতের সঙ্গে একটি সুন্দর ডিল আছে ইরানের। এই সংঘাতের তীব্র নিন্দা করলেও এসসিওর যৌথ বিবৃতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিল ভারত, কারণ ইসরায়েলের সাথে ভারতের অভিন্ন হৃদয় বন্ধুত্ব, সেটা আমরা সবাই জানি। আবার চীনা পণ্যে 200% শুল্ক চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে বসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, বেজিংয়ের হাতে বেশ কিছু তাস রয়েছে, আমাদের কাছেও অসাধারণ কিছু তাস আছে, কিন্তু আমি যদি সেই তাসগুলি খেলতে থাকি তাহলে চীন ধ্বংস হয়ে যাবে। আমি এই তাসগুলি সহজে খেলবো না। বিরল খনিজ এবং তা দিয়ে তৈরি চুম্বকের ওপর বিশ্বে একাধিপত্য রয়েছে চীনের। যুক্তরাষ্ট্রের আশঙ্কা এসসিওর বৈঠকের পরে ওয়াশিংটনকে এর রফতানির বন্ধ করতে পারে বেজিং। আর তাই আগে ভাগেই হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর ওপর চাপ তৈরি করার চেষ্টা করছেন ট্রাম্প। তার কথায় বেজিংকে চুম্বক দিতেই হবে, নইলে আমরা ওদের ধ্বংস করে দেবো। মার্কিন সামরিক ক্ষেত্রে এই বিরল খনিজের প্রবল চাহিদা রয়েছে। লড়াকু জেট, ডুবোজাহাজ এবং রণতরী তৈরিতে এর বহুল ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিরক্ষা সংস্থা। গত বছর রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনে পুতিন ও জিনপিং এর সঙ্গে এক মঞ্চে ছিলেন নরেন্দ্র মোদী। কাজানের বৈঠকের পরেও ব্রিক্স মুদ্রা চালু করার ব্যাপারে সহমত হয়নি ভারত। আর এবার যদি রাজি হয়ে যায়, সবকিছুতে একটা লিমিট থাকা উচিত।
ট্রাম্পের সেটা মেনে চলা উচিত। আমেরিকার আর্মি স্ট্রেংথ আর ডলারের জোরে সব করে নেব আর বাকিরা কোনো রিয়্যাক্ট করবে না, এটা বারবার হয় না। এই ভাবনাটাই বড় ভুল। ইন্ডিয়া আস্তে আস্তে সারা বিশ্বে একটা নিজের পোক্ত জায়গা বানিয়ে নিচ্ছে। ভারত হতে যাচ্ছে ফিউচার পাওয়ার কান্ট্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।